যদি সরকার এভাবে দলীয় রাষ্ট্রপতি নিয়োগ দিতে থাকে, যেভাবে হলো শেখ হাসিনা ছাত্রলীগের একটা ছোট্ট ক্যাডারকে ধরে আনি নিয়েছিল, বিএনপিও একই পথে যাচ্ছে, তাহলে যে রাষ্ট্রপতির যে পদটা হেড অফ দ্য স্টেট, এটা কলঙ্কিত করা হচ্ছে। যদি এই কলঙ্কজনক অধ্যায় চলতে থাকে, আমরা একটা সময় দাবি তুলব যে রাষ্ট্রপতি হলো ডিরেক্ট ভোটিং এর মাধ্যমে হতে হবে। রাষ্ট্রপতি কোনো দলীয় ব্যক্তি হইতে পারবে না, রাষ্ট্রপতি কোনো পরিবারের হইতে পারবে না। আপনার সংবিধান যে সিস্টেম, সেটা অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগটা পার্লামেন্টে যারা আছেন তারা নিয়োগ করবেন, কিন্তু রাষ্ট্রপতি হলো প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে চলবেন। এখন আমরা দুইটা বক্তব্য পেয়েছি। রাষ্ট্রপতির নিয়োগের ভার কে হবেন, স্থায়ী কমিটির একটা মিটিং বসলো, সেখানে আবার একজনের কাছে ন্যস্ত করা হলো। তাহলে পুরা বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষের মধ্যে একজনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি হলো নিয়োগ দেওয়া। তাহলে পুরো যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ, পার্লামেন্ট, পুরা মানুষ, তাহলে তাদের কি প্রয়োজন? ফলত এটা আনডেমোক্রেটিক, এটা গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া না, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের এখনো লড়াই, সেটা হলো সংস্কার। জুলাই সনদ বিএনপিকে বাস্তবায়ন করতে হবে। বিএনপি যতই কথা বলুক না কেন, এটা বাস্তবায়ন করব না, সেই পথ আমরা বিএনপিকে দিব না। তারা সংশোধন কমিটি বানিয়েছে, বিরোধী দলকে ধন্যবাদ যে তারা সেটাতে অংশগ্রহণ করে না। এটা ঐতিহাসিক একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে, এবং যেহেতু এটা সংশোধন হয় নাই, তারা সংশোধনী কমিটি বানিয়েছে, ফলত আমাদের এই লড়াইটা এখন রাজপথে চলে এসেছে। রাজপথে ইনশাল্লাহ আমরা সংসদের সামনে উপস্থিত হব। যেদিন উপস্থিত হব ওই দিনে বাংলাদেশে ইনশাল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। জুলাই সনদ কেন বাস্তবায়ন করতে হবে? প্রধানমন্ত্রীর খায়েশ হয়েছে, 10 বছর দেওয়া হয়েছে, ওনার 15 বছর থাকার খায়েশ হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়া, সেটা উনি স্বচ্ছ প্রক্রিয়া বিশ্বাস করেন না। আমরা বলেছিলাম যে গত 17 বছরে শুধু বিএনপি অথবা জামাতের নেতাকর্মী হওয়ার কারণে কেউ বিচারালয়ে গিয়ে বিচার পায়নি। আমরা এটা আর নতুন করে দেখতে চাই না। সেজন্য আমরা বলেছিলাম আলাদা সেক্রেটারিয়েট কমিটি করতে হবে, সেক্রেটারিয়েট বিল্ডিং থাকতে হবে বিচারালয়ে। সেটা করাও হয়েছিল, কিন্তু বিএনপি সরকার এসে বাতিল করেছে। প্রত্যেকটা জায়গা ডেমোক্রেটিক সিস্টেম দেখতে পাচ্ছি অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে। ফলত এই সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করতে হবে। কারণ তারেক রহমান যিনি বলেছেন যে জনগণের ভোটে উনি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, এই ভোট একটা ভোট ছিল না, 2টা ভোটে হয়েছেন। ফলত একটা ভোট মানবেন আরেকটা মানবেন না, এই সুবিধা আপনাকে অত দেওয়া হবে না। যেটা সত্যি বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে, আপনাকে ওইটা মানতে হবে। যদি না মানেন, তাহলে যেই গদি জনগণের, সেই জনগণের গদি জনগণ ফেরত নিয়ে নিবে। অনেকেই সরকারি অফিসে বসেছে, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, গদিতে বসে মনে করা শুরু করছে এটা আমার গদি। এই গদিতে অনেক লোক গিয়েছে এসেছে, গদিটা হলো ক্ষণস্থায়ী। এই গদি বাংলাদেশের জনগণের। ফলত বাংলাদেশের জনগণের গদিতে যারা বসবে, বাংলাদেশের জনগণের পক্ষেই থাকতে হবে। তৃতীয়ত যে বিষয়টা আমাদের সবচেয়ে বড় লড়াই, সেটা হলো আমাদের ভাইদের বিচার। আমি প্রায় এই যে গ্রামে গঞ্জে গিয়েছিলাম, গত 20 থেকে 20 দিন গ্রামে গঞ্জে ঘুরেছি। অনেক জায়গায় গিয়েছে, মানুষের সাথে কথা বলেছি, ডিরেক্টলি প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোকের সাথে হলো পথসভা করেছি। বিভিন্ন জায়গায় হলো আওয়ামী লীগের লোক ঘোরাফেরা করতেছে। তাদেরকে জিজ্ঞেস করলাম তারা কিভাবে বের হয়েছে। বললো যদি কেউ ছাত্রদের খুন করে, তার মার্কেট ভ্যালু বাইরে যায়। ওসি এবং ওইখানের স্থানীয় নেতারা বসে 5 লক্ষ টাকা দিলে মুক্তি পাওয়া যায়। ওসির রুমে বসে ওই দলের নেতা এবং ওসি বৈশা, ওসি বলে 2 লাখ টাকা রাখি, ওই নেতা নেয় 3 লাখ টাকা, বলছে তারা ছাড়া দেন। এরকম পুরা বাংলাদেশে যারা আমাদেরকে খুন করেছিল, খুনের মহাযজ্ঞ চালিয়েছিল, তাদেরকে হলো মুক্তি দেওয়া হয়েছে। এবং তারা এলাকায় গিয়ে যারা রাজপথে নেমেছিল তাদেরকে ধমক দিচ্ছে, তাদের ফ্যামিলিকে ধমক দিচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আর যারা সিনিয়র নেতৃবৃন্দ, তাদের তো কথা বাদে দিলাম। বর্তমান সরকারের একজন মন্ত্রী কথা প্রসঙ্গে বললেন, এই যে ইনসাফ, আজাদি, ইনকিলাব, এই শব্দগুলো শুনলে ওনার নাকি কেমন বিদেশি বিদেশি লাগে। যদি কেউ আমাদেরকে শাসন করতে চায়, জুলুম করতে চায়, শোষণ করতে চায়, তাহলে আমরা আমাদের রক্ত দিয়ে বারবার তা প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। মানে মূর্খ লোকের দায় তো আসলে আমরা নিতে পারবো না, এটা আমাদের দায় না। মানে আপনি জানেন না, এটা আপনার সমস্যা আসলে। বাট আমরা এইসব শব্দের সাথে শত শত বছর ধরে পরিচিত। যারা ইতিহাস জানে না, এই ধরনের
ধরনের মূর্খ রাজনীতিবিদদেরকে ডিল করবার কাজটা হচ্ছে আসলে কালচারাল ফ্যাসিবাদকে মোকাবেলা করা। আমরা দেখেছি আমাদের বিপ্লবের ফসল যেভাবে ঘরে তোলার কথা ছিল, শহীদ আনাস যে চিঠি লিখে গিয়েছিল, যে বাংলাদেশ সে চেয়েছিল, আমরা এটা জানি যে আমরা সেই বাংলাদেশ চাই নাই, কিন্তু আমরা এটাও জানি আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। জাতীয়তাবাদী রাজনীতির একটা সংকট হচ্ছে সে তার নিজের রাজনীতির ভাষা, বক্তব্য, বয়ান, ইতিহাস এটা পর্যন্ত সে জানে না। তারা আবার আমাদেরকে বলে আমরা নাকি রাজাকার ছিলাম। আমরা তো পালিয়ে যাই নাই, আমরা এই ভূখণ্ডে ছিলাম, জেল খেটেছি, হামলার শিকার হয়েছি, আমাদের ভাইরা জীবন দিয়েছে, হাজার হাজার মামলা দেয়া হয়েছে, লক্ষ লক্ষ আসামি করা হয়েছে আমাদেরকে। আমরা এই জমিন ছেড়ে যাইনি, জমিনকে আঁকড়ে ধরেছিলাম, আমাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, নিঃশেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু আমরা দমি যাইনি। যারা সাইমমের মতো প্রতিষ্ঠান থেকে এই কালচারাল লড়াইয়ের কাজ করছেন তাদের আসলে অনেক বড় দায় আছে জুলাইয়ের। সেই দায়টাতে আমাদের শুধুমাত্র ধর্ম আশ্রিত জায়গা থেকে দেখলে হবে না, এটা জমিন আশ্রিত আমাদের যে ইতিহাস, সেই ইতিহাসটাকেও এখানে তুলে আনতে হবে। সাইমম অনেক ভালো কাজ করছে। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ চাই। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বৈষম্যহীন মানবিক বসবাসযোগ্য বাংলাদেশ চাই। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা যা আমরা দিল্লি না ঢাকা, আমরা স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশ চাই, আমরা পরাধীন থাকতে চাই না। সেই আকাঙ্ক্ষাগুলোকে মানুষের সামনে প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়ার জন্য, এস্টাবলিশ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। জুলাইকে বাঁচিয়ে রাখতে হইলে শুধুমাত্র একটা জায়গায় থাকলে হবে না। জুলাই কিন্তু আবাবিলের মতো সব জায়গা থেকে আসছিল, ডানে বলেন, বামে বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন। অতএব এই পুরো জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করবার মতো যে তর্ক, যে লড়াই, যে ভাষা, যে খোরাক, যে সাহিত্য, যে কবিতা, যে ছন্দ দেওয়া দরকার, সেই ছন্দর আসলে আমরা উদ্ভাবন করতে পারছি কিনা ক্রিয়েটিভ জায়গা থেকে। সামান্য ট্র্যাডিশনাল কাজ করে এই লড়াইতে আপনি জায়গা করে নিতে পারবেন না। এই লড়াইটা অনেক বড় একটা লড়াই। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সংস্কৃতি শিল্পী গোষ্ঠীর মাধ্যমে জুলাইকে মানুষের কাছে উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা করছি। বাংলাদেশের প্রতিটি জেলা, পাহাড়া, মহল্লাগুলোতে আমাদের এই সাংস্কৃতিক উৎসব হচ্ছে। শিশুদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, কিশোরদের এবং বড়দেরকে সম্মিলিত করে জুলাই যে সবার ছিল, এই চেতনাকে সকলের অন্তরে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের সংকল্প নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমাদের আজকের শিশুদের করণীয় নিয়ে আমরা ব্যাপক ভিত্তিক আলোচনা করি এবং গোটা বাংলাদেশে জুলাইয়ের জাগরণকে আমরা সার্বিকভাবে আমরা ছড়িয়ে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করি। তাহলেই আমি মনে করি সাইমুমের যে ইউনিক উদ্যোগ সেটি ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। আমরা দেখেছি শহীদ আব্দুল আহাদকে শহীদ হতে, আমরা দেখেছি রিয়াগফকে শহীদ হতে, আমরা দেখেছি এরকম শহীদ আনাস সহ অসংখ্য শিশুকে শহীদ হতে। শুধুমাত্র জাতিসংঘ রিপোর্ট বলছে জুলাই বিপ্লবে যত শহীদ হয়েছিল তার 12 থেকে 13% শিশুরাই শহীদ হয়েছে। আমরা এখন পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি 133 জন শিশু শহীদ হয়েছেন। তো জুলাই বিপ্লবে যেহেতু শিশুদের অবদান অবিস্মরণীয়, শিশুরা নানাভাবে ত্যাগ স্বীকার করেছে, তাদের জীবন দিয়েছে, শিশুরা রাজপথে নেমে এসেছিল। আমরা দেখেছি জুলাই বিপ্লবে একজন শিশুকে যখন স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করছিল সাধারণ শিক্ষার্থীদের উপরে, সেই সময়ে আমরা 4 তারিখ 3 তারিখেও দেখেছি একজন শিশু গিয়ে তৎকালীন পেটুয়া বাহিনীর বুকে সে ঘুষি মারছিল। পুলিশ যেখানে মানুষকে গুলি করে শহীদ করছে, সেখানে একজন শিশু তার ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন। আমরা এটাও দেখেছি জুলাই বিপ্লবে 3 তারিখ যেদিন 1 দফা ঘোষণা করা হয়, সেদিন একজন শিশু তার মায়ের সাথে এসেছিল, সে কান্না করে বলছিল যে আমার ভাই শহীদ আবু সাইদকে শহীদ করা হয়েছে, অসংখ্য ভাইকে গুলি করা হয়েছে, আমরাও রাজপথে নেমে এসেছি, আমরাও শহীদ হতে চাই। সে কান্না করে সে কথাগুলো বলছিল। আমরা দেখেছি যে জুলাই শিশুরা কিভাবে অবদান রেখেছে। জেনারেশন জেড এবং জেনারেশন আলফা নানাভাবে জুলাই অবদান রাখার চেষ্টা করেছে। আমরা তাদের অবদানগুলোকেই আজকের আমাদের কর্মসূচির মাধ্যমে তুলে ধরতে চাই। আমরা দেখেছি যুগ যুগ ধরে শিশুরা বিভিন্ন সময় হক এবং বাতিলের লড়াই, সত্য এবং মিথ্যার লড়াই শিশুরা নানাভাবে অংশগ্রহণ করেছে। আমরা মাজ এবং মোয়াজের গল্প শুনেছি,
আমরা মাজ এবং মুয়াজ রাদিয়াল্লাহুর গল্প শুনেছি। এভাবে জুলাই আমরা একইভাবে দেখেছি যে শিশুরা কিভাবে সামনে এসেছিল, শিশুরা কিভাবে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল। সাইমুম শিল্পী গোষ্ঠী শিশুদের জুলাইয়ে যে অবদানগুলো ছিল সে অবদানকে নানাভাবে এখানে হাজির করার চেষ্টা করবে। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের এই প্রজন্ম যে আমাদেরকে মুক্তি দিয়েছে, এই প্রজন্ম যাতে জুলাইয়ের চেতনাকে সুন্দরভাবে ধারণ করে, তারা যাতে সব সময় সচেতন থাকে। আমরা দেখেছি আমাদের বিপ্লবের ফসল যেভাবে ঘরে তোলার কথা ছিল, শহীদ আনাস যে চিঠি লিখে গিয়েছিল, যেই বাংলাদেশ সে চেয়েছিল, আমরা এটা জানি যে আমরা সেই বাংলাদেশ চাই নাই, কিন্তু আমরা এটাও জানি আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং আমাদের প্রজন্ম, আমাদের শিশুরা আমাদেরকে নতুন বাংলাদেশে আমাদেরকে সেই মুক্তির পথ দেখাবেন, আমরা এটা বিশ্বাস করি। জেনারেশন জেড, জেনারেশন জি অথবা জেনারেশন আলফা সবাই আসলে এই জায়গায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শহীদদেরকে আমরা নানাভাবে তুলে ধরতে চাই, আমাদের যারা নানাভাবে সাহসী অবদান রেখেছে তাদেরকে আমরা তুলে ধরতে চাই। তো আমরা আশা করছি যে সাইমুম শিল্পী গোষ্ঠী যে আয়োজন করেছে, এই আয়োজনের মধ্য দিয়ে শিশুদের যে অবদান সেটা তুলে ধরা হবে। এরপরে আমরা কিভাবে সামনের দিকে আমাদের জাতির নেতৃত্ব ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরের অন্তরে, আগামীর নেতৃত্বকে আমরা কিভাবে গড়ে তুলব সে বিষয়গুলো আমরা নানাভাবে দেখতে পাবো। তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠীর এই প্রোগ্রামে সম্পৃক্ত হওয়ার জন্য। আমরা বিশ্বাস করছি আপনাদের উপস্থিতি, আপনাদের সারা আমাদের কালচারাল এ অঙ্গনে আমাদের কার্যক্রমকে আরও বেশি শানিত করার জন্য, আরও বেশি ইফেক্টিভ কার্যক্রম পরিচালনা করার জন্য সহযোগিতা করবে। শহীদ শরীফ উসমান হাদি, আবু সাইদ, শান্ত, ওয়াসিম, শহীদ আলী রায়হান সহ সকল শহীদদের স্মরণ করছি, সবার শাহাদাতের মর্যাদা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার কি বয়সের কারণে চোখে কম দেখছি না এমনি ধোয়া ধোয়া লাগতেছে? আমার তো মনে হয় যে মানুষজনই বসে আছে চারপাশে। তো আমার আসতে দেরি হয়ে গেছে, দুঃখিত। আমরা তো প্রচুর খ্যাপ মারা কাজ করি, চারদিকে অনেক সময় দিতে হয়। আর এই ধরনের প্রোগ্রামের জন্য আসলে আমি সুইটেবল লোক কিনা এটা আমি নিশ্চিত না আর কি। বাট জুলাই নিয়ে কাজ করবার জন্য আমরা যেই কথাটা বারবার বলছি যে জুলাই যতটা না আসলে রাজনৈতিক, জুলাই কিন্তু তার থেকে বেশি হচ্ছে কালচারাল। আমরা বলছি যে জুলাই আমরা যে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা করেছি, এই আধিপত্যবাদটা কিন্তু শুধু রাজপথের বিষয় ছিল না। এই আধিপত্যবাদটা ছিল গানে, স্লোগানে, তারপরে কবিতায়, আমাদের শব্দ চয়নে যে শব্দগুলো এসছে, যে শব্দগুলো নতুন করে সবাইকে আবার বলতে শেখাচ্ছে যে এগুলো আসলে বাংলার শব্দ কিনা, এই শব্দগুলোর মালিক আসলে আমরা কিনা, এই শব্দগুলো আসলে আমাদেরকে ধারণ করে কিনা। বর্তমান সরকারের একজন মন্ত্রী উনি কথা প্রসঙ্গে বললেন যে এই যে ইনসাফ, আজাদি, এই শব্দগুলো শুনলে ওনার নাকি কেমন ইনকিলাব, বিদেশি লাগে। এখন মানে মূর্খ লোকের দায় তো আসলে আমরা নিতে পারবো না, এটা আমাদের দায় না। মানে আপনি জানেন না, এটা আপনার সমস্যা আসলে। বাট আমরা এইসব শব্দের সাথে শত বছর ধরে পরিচিত, এবং যারা ইতিহাস জানে না, এই ধরনের মূর্খ রাজনীতিবিদদেরকে ডিল করবার কাজটা হচ্ছে আসলে কালচারাল ফ্যাসিবাদকে মোকাবেলা করা। এবং জাতীয়তাবাদী রাজনীতির একটা সংকট হচ্ছে সে তার নিজের রাজনীতির ভাষা, বক্তব্য, বয়ান, ইতিহাস এটা পর্যন্ত সে জানে না। তাই আজকে যারা সাইমমের মতো প্রতিষ্ঠান থেকে এই কালচারাল লড়াইয়ের কাজ করছেন, তাদের আসলে অনেক বড় দায় আছে জুলাইয়ের। এবং সেই দায়টাতে আমাদের শুধুমাত্র ধর্ম আশ্রিত জায়গা থেকে দেখলে হবে না, এটা জমিন আশ্রিত আমাদের যে ইতিহাস, সেই ইতিহাসটাকেও এখানে তুলে আনতে হবে। তাই সাইম অনেক ভালো কাজ করছে, অনেক ভালো নাতে রসুল, হামদ নাত, এগুলো নাটিকা করছে। এগুলো যেমন সত্য গুরুত্বপূর্ণ কাজ, এগুলো অবশ্যই চালাতে হবে। বাট ইকুয়ালি এই মাটির অনেক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক জায়গা আছে। লালন, হাসন রাজা শুনলেই ইসলামপন্থীদের অনেকের একটু মাথা খারাপ হয়ে ওঠে, কিন্তু আপনি যদি লালনকে গভীরভাবে অনুভব করেন, দেখবেন যে প্রচণ্ড একত্ববাদী একজন মানুষ, প্রচণ্ড রকম আল্লাহ বিশ্বাসী একজন মানুষ। যেই লালনের মানুষগুলো কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে লড়াই করেছে, তাদের যারা অনুসারীরা ছিলেন, যাদেরকে পাগল বলেন, এই যে বিভিন্ন মাজারে শুয়ে বসে কাটায় না,
এই মানুষ কিন্তু হাজারে হাজারে এই যে মজনু শাহ, দুদু মিয়া, তাদের সাথে লড়াই করেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা জীবন দিয়েছেন হাজারে হাজারে। তাহলে তার লড়াইটার এই অংশটা কিন্তু এই মাটির লড়াই, এটা মাথায় রাখতে হবে। তাই আপনি যদি আসলে সবার হতে চান কালচারাল ফ্যাসিবাদের জায়গায়, এবং লালন হাসন রাজারা কিন্তু এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তার যে একত্ববাদের লড়াই, তার কিন্তু এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। অথবা আমাদের যে জারি আছে, সারি আছে, আমার চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা আছে, আমাদের যে পুঁথি পড়ার আসর ছিল, সেই প্রত্যেকটা হারিয়ে যাওয়া কালচারকে নতুন করে আমাদের জনগোষ্ঠীর সাথে পরিচয় করে দেবার একটা দায়িত্ব সাইমমের মতো যারা কালচারাল ফ্যাসিবাদের জায়গা থেকে লড়াই করছে তাদের আছেন। এবং সেইটা আমরা মনে করব, আমরা বলতে চাই যে এখানে যত বেশি ইনক্লুসিভ হওয়ার সুযোগ আছে, যত বেশি আমার করা যাবে, তত বেশি আপনার কাঠামোগতভাবে আপনার বক্তব্য বেশি লোকের কাছে যাবে। শুধুমাত্র ফ্রিঞ্জে থেকে কালচারাল ফ্যাসিবাদের লড়াই করা যাবে না। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে আজকে সময় এসছে নতুন করে এই মাটির শত বছরের যে কালচারাল লড়াইটা আছে, এই লড়াইটাকেও হাইলাইট করা এবং ইতিহাস সাপেক্ষে হাইলাইট করা। শুধুমাত্র একটা দুইটা গান, ছোট ছোট নাটিকা দিয়ে এই বিশাল কালচারাল ইন্ডাস্ট্রিকে ফাইট করা যাবে না। এই ফাইটের পিছনে কাঠামো, ভাষা, রূপরেখা, সাহিত্য, প্রত্যেকটা জিনিসকে নতুন করে রিভাইজ করবার জায়গা তৈরি হয়েছে। এবং সেই জায়গাতে আমরা বোধ করছি যে সাইমমের যে গত কয়েক দশকের শিল্পী এবং সাহিত্যিক এবং যারা কর্মীরা ছিলেন, তাদেরকে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে কিভাবে এঙ্গেজ করা যায়, আজকের মিম বলেন, কার্টুন বলেন, ট্রল করা বলেন, প্রত্যেকটা জিনিসে কিন্তু কালচারাল মেসেজিং আছে। এবং সেই জায়গাতে তারা আসলে সময়কে অ্যাড্রেস করতে পারছেন কিনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই জন্য আজকে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে আপনারা কি সবার হবেন না একটা ফ্রিঞ্জের হবেন? আপনারা কি পুরো বাংলাদেশের কালচারাল ফাইটকে নেতৃত্ব দেবেন, না আসলে আপনারা সাইডে থেকে কিছু সামান্য কন্ট্রিবিউশন করবেন? সেই জায়গাতে আমরা বোধ করছি সাইমমের এবং এই রকম আরও যারা কালচারাল সংগঠন নিয়ে কাজ করছেন, ইসলামপন্থীদের মধ্য থেকে বাংলাদেশপন্থী জনগোষ্ঠী, তাদেরকে ভাবা দরকার যে জুলাইকে বাঁচিয়ে রাখতে হইলে শুধুমাত্র একটা জায়গায় থাকলে হবে না। জুলাই কিন্তু আবাবিলের মতো সব জায়গা থেকে আসছিল, ডানে বলেন, বামে বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন। অতএব এই পুরো জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করবার মতো যে তর্ক, যে লড়াই, যে ভাষা, যে খোরাক, যে সাহিত্য, যে কবিতা, যে ছন্দ দেওয়া দরকার, সেই ছন্দর আসলে আমরা উদ্ভাবন করতে পারছি কিনা ক্রিয়েটিভ জায়গা থেকে। এবং এই লড়াইতে এইটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসাবে মাথায় নিতে না পারলে শুধুমাত্র খুব সামান্য ট্র্যাডিশনাল কাজ করে এই লড়াইতে আপনি জায়গা করে নিতে পারবেন না। এই লড়াইটা অনেক বড় একটা লড়াই। ইন্ডিয়ান হেজিমনির যে কালচারাল ফ্যাসিবাদ আছে, কলকাতার যে ফ্যাসিবাদ আছে, এগুলো অত্যন্ত পাওয়ারফুল ইনস্টিটিউশনস যারা বাংলাদেশে বিভিন্ন ফর্মে কাজ করছে। অতএব সেটাকে বোঝাটাও জরুরি যে আমার শত্রু, যার সাপেক্ষে আমি রাষ্ট্রের জন্য লড়াই করছি, সে আসলে কোন কোন ফর্মে আমার ক্ষতি করছে, আমাকে সাবডিউ করবার চেষ্টা করছে। সেই সাবডিউ করবার প্রতিষ্ঠানগুলো কারা কারা, সেই প্রতিষ্ঠানগুলো ফাংশন করছে কিভাবে, তাদের স্ক্রিপ্টগুলো কি কি, কোন ভাষাকে, কোন শব্দকে, কোন জবানিকে তারা প্রমোট করছে, যেই জবানি আমার মাটির না, আমার না, আমাদের না, সেটাকে আবার ফিরায় নিয়ে আসতে হবে। তাই এই সামগ্রিক জায়গা থেকে আমরা বোধ করব আজকে যারা আয়োজকবৃন্দ আছেন তারা এই সাংস্কৃতিক ফ্যাসিবাদের লড়াইকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, সবাইকে মিলায়ে ইনক্লুসিভলি এবং সবাইকে ধারণ করে। সে তখনই হচ্ছে লড়াইটা সবার আকারে সফল হবে। সেই লড়াইয়ের জন্য আমরা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জুলাই জাগরণকে মানুষের অন্তরের জায়গা করে দেওয়ার জন্য, জুলাইয়ের চেতনাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য এবং জুলাইকে ধারণ করার জন্য, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য জুলাই জাগরণ এই কর্মসূচির ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছেন এবং এই জন্য এই গুরুত্বপূর্ণ আয়োজন করেছে। এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। জুলাইয়ে শিশুদের যে অংশগ্রহণ ছিল সেটিকে আলাদাভাবে চিত্রায়িত করা দরকার। জুলাইয়ের গণঅভ্যুত্থানের 5ই আগস্ট বা জুলাইয়ের সূচনা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে কোটা বিরোধী যে
কর্মসূচি নিয়ে তরুণ এবং যুবকরা ভূমিকা পালন শুরু করেছিল। এই তরুণ এবং যুবকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নির্যাতন নিপীড়নের মাত্রা যতই সরকারের পক্ষ থেকে বাড়ানো হয়েছিল, ততই এদেশের তরুণ যুবকরা আরও বেশি গর্জে উঠেছিল। আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 16ই জুলাই আবু সাঈদ বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিল। 2 হাত সম্প্রসারিত করে স্বাধীনতা হরণকারীদের বিরুদ্ধে গর্জে উঠেছিল। পুলিশের নির্দয় বুলেট আবু সাঈদের বুককে ঝাঁঝরা করে দিয়েছিল। হয়তো তারা মনে করেছিল আবু সাঈদদের হত্যা করা হলেই আন্দোলন থেমে যাবে, কিন্তু আমরা কি দেখলাম? আমাদের শিশুরা, আমাদের সন্তানরা, আমাদের কিশোররা ঘর থেকে বের হয়ে আসলো। একটি ছোট্ট বাচ্চা, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই মুহুর্মুহু গুলির এবং আন্দোলনের মধ্যে তুমি কেন এসেছো এখানে? তুমি রাজপথে কেন? পুলিশ কেন আমার ভাই আবু সাঈদকে অন্যায়ভাবে হত্যা করলো? সেই জন্যই আমি মাঠে এসেছি। তুমি পুলিশকে ভয় পাও না, গুলি ভয় পাও না? না, আমি পুলিশকে ভয় পাই না। আমার ভাই আবু সাঈদকে কেন হত্যা করা হলো? এই ছোট্ট শিশু কিশোর সেদিন গর্জে উঠেছিল। আমাদের সবার প্রিয় জাবের ইব্রাহিম, সবচেয়ে ছোট্ট শহীদ, এই জাবের ইব্রাহিমকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জাবের ইব্রাহিমকে সেদিন ঘরে রাখা যায়নি। বাবা মায়ের সাথে ঘর থেকে বের হয়ে এসেছিল এবং নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছিল। এই গুলি, এই বোমা, এই নির্দয় নিষ্পেষণের ছবিগুলো আমাদের শিশু কিশোরদেরকে প্রথম দিকে কিছুটা আতঙ্কিত করলেও সরকারের এই নির্দয় অত্যাচার, নির্মম নিপীড়ন এবং হত্যাকাণ্ডের মাত্রা, নির্মমতার মাত্রা যতই বৃদ্ধি পেয়েছে, আমাদের শিশু কিশোররা ততই বেশি বাবা মায়ের হাত ধরে ঘর থেকে বেরিয়ে এসেছে। অনেকেই বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে বের হয়ে এসেছে। দরজা বন্ধ করে রাখা হলো, দরজা যে কোনোভাবে হোক খুলে সেখান থেকে বের হয়ে এসেছে। আমি মনে করি আমাদের শিশু এবং কিশোররা যখন রাস্তায় নেমে আসার জন্য চেষ্টা করেছে, আমাদের অভিভাবকরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়ে সন্তানরা পর্যন্ত তারা ঘরে বসে থাকে নাই, তারা ঘর থেকে বের হয়ে এসেছে। যখন আমাদের তরুণ, শিশু, কিশোর এবং যুবকরা একের পর এক নিজেদের জীবন দিয়েছে এবং আন্দোলনকে এগিয়ে নিয়েছে, আন্দোলন যখন অগ্নিগর্ভে পরিণত হয়েছে, তখন আমাদের বাবা মায়েরা পর্যন্ত শিশুদের হাত ধরে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে তারা নেমে এসেছে এবং এই আন্দোলনে তারা সাহস জুগিয়েছে, এই আন্দোলনকে তারা শক্তি জুগিয়েছে, এই আন্দোলনের জন্য তারা দোয়া করেছে এবং নিজের সন্তানকে বুকে ধারণ করে সাথে নিয়ে এসেছে। ডান হাতে একটি, বাম হাতে একটি, নিজের শরীরে ধারণ করে আমাদের মা এবং বোনেরা রাজপথে নেমে এসেছে। আন্দোলন এক ভিন্ন মাত্রা পেয়েছে। আমাদের অভিভাবকরা জুলাই গণঅভ্যুত্থানে তরুণ এবং যুবকদের দাবি দেওয়ার প্রতি তাদের যে দুঃসাহসিকতা, এটিকে সমর্থন যোগানোর ক্ষেত্রে আমাদের মা এবং বোনদের ভূমিকা, বাবাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, আমাদের জুলাইকে ভুলিয়ে দেওয়ার জন্য কাজ হচ্ছে,
কিন্তু আমরা জুলাইকে ভুলে যেতে দেব না। আমরা জুলাইকে ভুলিয়ে দেওয়ার যে চক্রান্ত ষড়যন্ত্র সেটিকে আমরা বাস্তবায়ন হতে দেব না। জুলাইয়ের তরুণ এবং যুবকদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আলোচনা আমরা সব সময় করি, কিন্তু একটি জুলাই যেখানে নির্মম শব্দ, নির্মম আঘাত এবং নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যখন প্রতিদিনই 10 জন, 20 জন, 50 জন, 100 জন করে মানুষ মারা যাচ্ছে, তখনও আমাদের দুঃসাহসী শিশু কিশোররা ঘর থেকে বের হয়েছেন, অকাতরে জীবন দিয়েছেন, কিন্তু ঘর থেকে বের হওয়া বন্ধ হয়নি। সুতরাং এটি হচ্ছে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। সেই শক্তিকে ভিত্তি করেই আমাদের এই আন্দোলন একটা নতুন মাত্রা পেয়েছে। এই জন্য আমি মনে করি জুলাইকে ভুলিয়ে দেওয়ার যত আয়োজন, জুলাইকে জাগরণের সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার আয়োজন, তার চেয়ে তো অনেক বেশি আমাদের করতে হবে। এবং সাইমুম সেই উদ্যোগ আজকে গ্রহণ করেছে, আমি তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় এবং সম্মানিত উপস্থিতি, আমি মনে করি জুলাইয়ে শিশু এবং কিশোরদের ভূমিকাকে আলাদাভাবে ধারণ করা দরকার। লিখিত পরিসরে আসা প্রয়োজন, ভিজুয়াল পরিসরে আসা প্রয়োজন, এবং তাদের ভূমিকাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যাপক ভিত্তিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। শুধু সাইমুম কেন, জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী যারা, তারাই জুলাইকে হারিয়ে দেওয়ার জন্য, জুলাইকে ভুলিয়ে দেওয়ার জন্য কাজ করছে। সুতরাং আজকে অভিভাবকদের সজাগ হতে হবে, সচেতন হতে হবে। জুলাইকে যারা ধারণ করেন, জুলাইকে যারা সহযোগিতা করেছেন, জুলাইয়ের মাসব্যাপী আন্দোলনে যারা নিজেদেরকে উৎসর্গ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, তাদেরকেই এগিয়ে আসতে হবে। এই জুলাইয়ের জাগরণকে আরও বিস্ফোরণ ঘটাতে হবে। প্রতিটি পরিবারের, প্রতিটি শিশুর অন্তরে, প্রতিটি মানুষের কর্ণকুহরে এবং বিবেকের কাছে জুলাইয়ের প্রত্যেকটি ঘটনাকে আরও নতুন রূপে, নতুনভাবে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের জুলাই জাগরণের বহুমুখী কর্মসূচি গ্রহণ করতে হবে। একটা একাডেমিক ফর্মে পুরো জুলাই আন্দোলনকে নিয়ে আমাদের গবেষণা হওয়া প্রয়োজন। জুলাইয়ের গ্রাফিতি, জুলাইয়ের স্লোগান, জুলাইয়ের আকাঙ্ক্ষা, জুলাইয়ের দাবিগুলোকে নিয়ে আমাদের প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশন করে এটিকে আরও ব্যাপকভাবে গবেষণার উপাদান বানিয়ে আমরা যদি আগামী দিনে এটিকে ধারণ করতে পারি, এটিকে ব্যাপকভাবে ভিজুয়ালি ছড়িয়ে দিতে পারি, আমরা যদি একাডেমিকভাবে এটিকে বিভিন্ন প্রকাশনার মাধ্যমে আমরা আগামী দিনের জন্য একটা শক্তি হিসাবে আমরা রেখে দিতে পারি, আর বহুবিধ সাহিত্য সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে আমরা দেশব্যাপী এটি যদি ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ব্যাপক ভিত্তিক উদ্যোগ গ্রহণ করতে পারি, আমি বিশ্বাস করি জুলাইকে হারিয়ে দেওয়ার যে প্রচেষ্টা চলছে, জুলাইকে নির্লিপ্ত করে দেওয়ার যে প্রচেষ্টা চলছে, জুলাইকে নিষ্প্রভ করার যে প্রচেষ্টা চলছে, সেই প্রচেষ্টা ব্যর্থ হবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই। একটা ছোট্ট কথা, জুলাইয়ের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের মধ্যে ভাঙন তৈরির মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে পদদলিত করার জন্য একটি কাজ হচ্ছে। সুতরাং জুলাইয়ের শহীদ পরিবার, জুলাইয়ের আহত যোদ্ধা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যারা রাজপথে নেমেছিলেন, তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ চাই, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বৈষম্যহীন মানবিক বসবাসযোগ্য বাংলাদেশ চাই, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যা আমরা দিল্লি না ঢাকা
আমরা স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশ চাই, আমরা পরাধীন থাকতে চাই না। সেই আকাঙ্ক্ষাগুলোকে মানুষের সামনে প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়ার জন্য, এস্টাবলিশ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং শিশুদের চোখে জুলাই আমরা ধারণ করি এবং আগামী দিনে আমাদের আজকের শিশুদের করণীয় নিয়ে আমরা ব্যাপক ভিত্তিক আলোচনা করি এবং গোটা বাংলাদেশে জুলাইয়ের জাগরণকে আমরা সার্বিকভাবে আমরা ছড়িয়ে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করি। তাহলেই আমি মনে করি সাইমুমের যে ইউনিক উদ্যোগ সেটি ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। 4 দিন ব্যাপী শিশুদের চোখে জুলাই জাগরণ সিজন 2 এর সাংস্কৃতিক পর্বে যারা উপস্থিত হয়েছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই ভূখণ্ডের একটা চিরায়িত রূপ হলো আমরা আজাদির স্বাদ গ্রহণের জন্য বারবার জীবন দিতেও প্রস্তুত থাকি। এবং এই ভূখণ্ডকে স্বাভাবিকভাবেই বলা হয় বুলগাকপুর, যেটাকে বলা হয় বিদ্রোহের নগরী। এবং এই টার্মিনোলজিগুলো ব্যবহার করেছে যারা আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চেয়েছে। তারাই বলেছে এই ভূখণ্ডের সন্তানদেরকে কখনো গোলাম বানিয়ে রাখা সম্ভব নয়। আমরা জেগে উঠেছি, রক্ত দিয়েছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো জাতির কিছু মির্জাফর যুগে যুগে আমাদের এই লাল সবুজের পতাকাকে খামচে ধরে আমাদের স্বাধীনতাকে বিকৃত করার জন্য, আমাদেরকে পরাধীন করে তোলার জন্য বারবার স্বজাতির সাথে তারা বেইমানি করেছে, মুনাফিকি করেছে। আমরা জুলাইটা সেই দিক থেকেই যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো আমাদের এই বাংলার জনপদকে যারা রক্তে রঞ্জিত করেছিল 2024-এর 36টি দিন রক্তমাখা এই দিনগুলোতে কাউকে তারা রেহাই দেয়নি। ছোট্ট শিশু জানালার পাশে বসে খেলারত অবস্থায় হেলিকপ্টার থেকে স্নাইপারের আঘাতে তাদেরকে হত্যা করা হয়েছিল। শিশু জাবের যখন তার বাবার হাত ধরে বিজয় উল্লাস পালনের জন্য রাস্তায় নেমেছিল তখন তাকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে সেই শিশু বালকটিকে পৃথিবীর মায়া থেকে তাকে বিদায় নিতে হয়েছিল। অসংখ্য নাম জানা না জানা অজানা মানুষের রক্তে এই সবুজ ভূখণ্ড বারবার রঙিন হয়েছে। রক্ত দিয়া আজাদির সন্তানেরা গোলামির জিঞ্জির থেকে মুক্ত হয়ে নিজেদেরকে স্বনির্ভরশীল আত্মপ্রত্যয় হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করেছে। কিন্তু সংস্কৃতির দাসত্ব, অর্থনৈতিক গোলামি, রাজনীতিক প্রভুত্বের কাছে বারবার কিছু স্বার্থলোভী স্বার্থান্বেষী মহল তারা নিজেদের মস্তিষ্ককে বিকৃত করে ফেলেছে। চাঁদাবাজি, লুটেরাজ, সম্পদের পাহাড় তৈরি করা, নিজেদের আলিশান জীবনযাপন করার জন্য এই ভূখণ্ডকে তারা পরাধীন করে তুলেছে। লক্ষ লক্ষ মানুষকে তারা, এ জাতির মানুষগুলোকে তারা বিপর্যস্ত করেছে। আপনারা লক্ষ্য করবেন এই অংশে যখন ব্রিটিশরা এসেছিল, ব্রিটিশরা 190 বছর আমাদেরকে পরাধীন করে রেখেছিল। যাদের মাধ্যমে এই পরাধীনতা তারা তৈরি করেছিল তারা ছিল এই বাংলারই মানুষ, এই বাংলার রূপ রস গন্ধে বেড়ে ওঠা, এই বাংলার সুবিধাভোগী কিছু স্বার্থান্বেষী যাদেরকে আমরা মির্জাফর বলি, ঘসেরি বেগম বলি, উর্মি চাঁদ বলি, রায় দুর্লভ বলি। এই মানুষগুলো এই স্বদেশেরই মানুষ ছিল। এরা সিরাজউদ্দৌলার আপন লোক ছিল, শাসক গোষ্ঠীর আশেপাশে থাকতো, সেনাবাহিনীর প্রধান ছিল, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। এই মানুষগুলো তাদের স্বার্থের লোভের কারণে 190 বছর এই ভূখণ্ডের মানুষদেরকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। তারা মুর্শিদাবাদকে ফাঁকা করে দিয়েছিল, তারা ঢাকা নগরীকে দারিদ্রতার শীর্ষে নিয়ে গিয়েছিল আর গড়ে তুলেছিল কলকাতা নগরী, কলকাতা বন্দর। এভাবে করে একটা জাতিকে দীর্ঘ সময় ধরে পরাধীন করে ভিক্ষাবৃত্তির একটা জাতিতে পরিণত করেছিল। সে জায়গা থেকে সাংস্কৃতিক গোলামির জন্য যারা তাদের গোলাম হয়ে গিয়েছিল ন্যারেটিভ বয়ান উৎপাদন করেছিল, জাতির মধ্যে তারা বিভক্তি তৈরি করেছিল, বিভাজন তৈরি করেছিল।
জাতি যাতে সামনের দিকে এগিয়ে যেতে না পারে তাদেরকে পেছনে খামচে ধরে টেনে নিয়ে আসার জন্য বারবার ৭১-এর ন্যারেটিভ, বারবার তারা রাজাকার, আলবদর, আশামস নিয়ে এসে এদেশের জন্মগ্রহণকারী এদেশের সন্তানদেরকে তারা শততা বিভক্ত করে ফেলেছিল। আমাদেরকে বলেছে আমরা রাজাকার, আমাদেরকে বলেছে আমরা আলবদর, আমরা নাকি আশামস, আমরা নাকি স্বাধীনতা বিরোধী। অথচ হিসেব করলে দেখা যায় হাজার হাজার কোটি টাকা জনগণের কষ্টার্জিত ব্যাংকের টাকাগুলো লোপাট করে বিদেশে তারা পাচার করেছে। তাদের কোনো সন্তান বাংলাদেশে পড়াশোনা করে না, তাদের একটা হাঁপানি হলেও সিঙ্গাপুরে যে চিকিৎসা নিতে হয়। তারা আবার আমাদেরকে বলে আমরা নাকি রাজাকার ছিলাম। আমরা তো পালিয়ে যাই নাই, আমরা এই ভূখণ্ডে ছিলাম, জেল খেটেছি, হামলার শিকার হয়েছি, আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে, হাজার হাজার মামলা দেয়া হয়েছে, লক্ষ লক্ষ আসামি করা হয়েছে আমাদেরকে। আমরা এই জমিন ছেড়ে যাইনি, জমিনকে আঁকড়ে ধরেছিলাম। আমাদেরকে ফাঁসি দেয়া হয়েছে, নিঃশেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু আমরা দমে যাইনি, আমরা দাঁড়িয়েছিলাম। আমরা জানি স্বাধীনতার স্বাদ এই ভূখণ্ড একদিন পাবে। জালিম যত জুলুম করুক না কেন, যত রাত গভীর হয়, সকাল তত দ্রুত প্রভাতের সূর্য উকি মারে, রঙিন আলোয় সমাজ ব্যবস্থাকে উদ্ভাসিত করে তোলে। আমরা সেই ভোরবিহনে পাখির কলরব হয়ে প্রতিটা মানুষের কর্ণকুহরে আজাদির কথা বলে তাদেরকে জাগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমরা বলেছি যদি কেউ আমাদেরকে শাসন করতে চায়, জুলুম করতে চায়, শোষণ করতে চায়, তাহলে আমরা আমাদের রক্ত দিয়ে বারবার তা প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে এই জাতির মধ্যে যে বিভক্তি তৈরি করেছে, জাতিকে সামনের দিকে এগিয়ে না নিয়ে পশ্চাদপদ করে একটা জাতিকে যেভাবে ধ্বংস করার জন্য মিডিয়া কু করা হয়েছে, মিডিয়া ট্রায়াল এখন পর্যন্ত চলছে, মিডিয়াগুলো ফ্রেমিং করছে, ডিফ্রেমিং করছে, কালচারাল ফ্যাসিস্টটা এখনও পর্যন্ত বিদ্যমান রয়েছে, জুলাইকে নিয়ে আজে বাজে কথা বলছে, শহীদের আত্মত্যাগগুলো নিয়ে তারা নানা ধরনের বয়ান উৎপাদন করার চেষ্টা করছে। যারা জুলাই সেদিন রাস্তায় দাঁড়িয়েছিল তারা নাকি মব ক্রিয়েট করেছিল, কিন্তু শেখ হাসিনা সেদিন হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, তা তাদের চোখে আর মব ক্রিয়েট হয় না। এদেরকে আবার নিয়ে গিয়ে পত্রিকা হাউসগুলোতে, মিডিয়া হাউসগুলোতে অতিথি করে তৈরি করা হয়। গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে, তাদেরকে এই গণহত্যার দায়ে এখনও পর্যন্ত শাস্তি না দিয়ে বীর দর্পে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই জমিনে তারা আবার আতাত করে এদেশের ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব কিছু তারা আগের মতো করে কন্ট্রোল করছে। মানুষ স্বস্তি ফিরে পায় নাই। এই স্বস্তির স্বাদ, আজাদির স্বাদ ফিরে পাওয়ার জন্য আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। কালচারাল জায়গা থেকে মানুষের কাছে আমাদের এই সংস্কৃতির বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সংস্কৃতি শিল্পী গোষ্ঠীর মাধ্যমে জুলাইকে মানুষের কাছে উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা করছি। বাংলাদেশের প্রতিটি জেলা, পাহাড়া, মহল্লাগুলোতে আমাদের এই সাংস্কৃতিক উৎসব হচ্ছে। শিশুদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, কিশোরদের এবং বড়দেরকে সম্মিলিত করে জুলাই যে সবার ছিল, এই চেতনাকে সকলের অন্তরে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের সংকল্প নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন। 4 দিন ব্যাপী এই আয়োজন চলবে। আগামীকাল থেকে এক্সিবিশন চলবে, সাংস্কৃতিক পরিবেশনাও চলবে। সকলে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আমাদের এই আয়োজনের পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিবেন। সকলকে আজকের এই আয়োজনে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সাইমুমকে ধন্যবাদ জানাচ্ছি ইউনিক এই আয়োজন করার জন্য। 130 জন শহীদ হয়েছে, যারা শিশু, যারা কিশোর ছিল, যাদের এখনো পর্যন্ত বয়স হয়নি চাকরির, বয়স হয়নি ব্যবসার, বয়স হয়নি কোনো সুবিধাভোগের। এরপরেও তারা বুঝেছিল যে জালিমের বিরুদ্ধে যখন সকলে দাঁড়িয়ে যায়, তখন আর জালিম তার নিজস্ব গণ্ডির পরিসরের মধ্যে, তার নিজস্ব বাহিনী দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে আর টিকতে পারবে না। মানুষ নেমে এসেছিল, আজাদির স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা যেন আর পরাধীন না হই, নিজেদের জায়গা থেকে সবসময় সজাগ থাকব, আমরা আমাদের দেশকে গড়ে তুলব। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।